ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। অন্নপূর্ণা যোজনা নিয়ে খুব কিন্তু গুরুত্বপূর্ণ একটি নোটিশ উঠে এসছে এবং নোটিশটা আমিও কালকে কিছুটা আপনাদের বলেছিলাম ভিডিওতে। তো আমি যেহেতু রাস্তায় ছিলাম সেহেতু পুরোটা কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করা হয়নি। আজকে কিন্তু টোটালটা আমরা কিন্তু আলোচনা করব। এবং দেখো, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ নোটিশ হতে চলেছে যারা যারা মানে টাকা এখনও অবধি পায়নি। এখন কথা হচ্ছে গিয়ে আপনি কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান যে আপনার স্ট্যাটাসটা কী আছে। দেখুন, আন্ডার রিভিউ এবং রিজেক্টেড এই দুটো জিনিসে কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ ভ্যালু পাচ্ছে। তার কারণ এদের মধ্যে বেশিরভাগ লোকই টাকা এখনও পায়নি, আবার কিছু কিছু লোকের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু আরেকটি কথা বলছি যে নবান্নতে কিন্তু একটি হাই ভোল্টেজ বৈঠক হয়ে গেছে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে। তার কারণ দেখুন, আপনি এই মাসে টাকা পেলেন পরে যে পরের মাসেও টাকা পাবেন এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কেন গ্যারান্টি নেই আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তার কারণ শুরু হবে কিন্তু ঝাড়াই বাছাই প্রক্রিয়া আবার, মানে যারা পেয়েছেন তাদের মধ্যেও কিন্তু আবার ঝাড়াই বাছাই প্রক্রিয়া শুরু হবে। এবং কেন হবে কী হবে অবশ্যই কিন্তু নোটিশটি পুরো শুনুন। কালকে কিন্তু আপনাদের কাছে আমি বিশ্লেষণ করতে পাইনি, অবশ্যই কিন্তু আপনাদের কাছে এখন বিশ্লেষণ করে দিচ্ছি। দেখুন, নবান্নে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের সভাপতিত্বে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক কিন্তু সম্পন্ন হয়। উক্ত বৈঠকে মুখ্য সচিব, প্রধান সচিব এবং বিভিন্ন দপ্তরের সচিবগণ উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে ছিলেন ভিডিও কনফারেন্সিং মাননীয় নগরোন্নয়ন ও পুরনগর বিষয়ক দপ্তরের মন্ত্রী, নারী সুরক্ষা কল্যাণে সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী এবং কলকাতা পুর কমিশনার, কেএমসি, সমস্ত জেলা শাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মহকুমা শাসক অর্থাৎ এইচডিওস এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকগণ বিডিওস কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এবং এটির মধ্যে কী আলোচনা করা হয়েছে দেখুন, আবেদন যখন হয়েছিল আবেদনের স্থিতি ও পরিসংখ্যান যেটা হয়েছে, মোট প্রাপ্ত আবেদন কিন্তু ছিল 1,62,00,000, যেখানে অনুমোদিত আবেদন অর্থাৎ অ্যাপ্রুভাল ছিল কিন্তু 1,22,00,000 এবং সাময়িকভাবে কিন্তু আবেদন বাতিল অর্থাৎ রিজেক্টেড যেটা আপনাদের হয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু 27.83 লক্ষ। এটা কিন্তু মনে রাখবে প্রফেশনালি, অর্থাৎ এরপরে কিন্তু আবার চালুও হবে সেই রকম কিন্তু প্রফেশনালি কথাটি কিন্তু লিখেছে। এবার দেখো, সাময়িক যে বাতিলের কারণসমূহ যেটা দেখা হচ্ছে, নির্দিষ্ট কিছু বর্জনীয় মানদণ্ড উপর ভিত্তি করে কিন্তু এই আবেদনগুলি সাময়িকভাবে বাতিল করা হয়েছে। যেমন আবেদনকারীর পরিবারের যদি কেউ জিএসটি প্রদান করে এবং পরিবারে যদি 3টির বেশি পাকা ঘর থাকে অথবা যদি কারোর জিএসটি নম্বর থাকে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কেউ যদি ফর্মে অর্থাৎ 3টে পাকা ঘর এবং তার সঙ্গে যদি জিএসটি নম্বর দিয়ে থাকেন, ঠিক আছে, এবং তারা যে আয়কর দেন এগুলো থাকলে কিন্তু সে কিন্তু পাবে না 3,000 টাকা। এটি কিন্তু ভালো করে একদম পরিষ্কার করে বুঝে নিন। তারপর যে জিনিসগুলো গৃহীত হয়েছে, যে দেখুন বৈঠকে কিন্তু গৃহীত সিদ্ধান্তগুলি যেটা হয়েছে, যে মাঠ পর্যায়ে বাধ্যতামূলক তদন্ত, যেই তদন্তটা কিন্তু এখন অবধি হয়নি। দেখো, সাময়িকভাবে বাতিল হওয়া 27.83 লক্ষ সমস্ত মামলার ক্ষেত্রে মাঠ পর্যায়ে অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশন বাধ্যতামূলকভাবে পুনঃ তদন্ত বা এনকোয়ারি করতে হবে। তদন্তের পর প্রতিটি কেসে চূড়ান্ত সুপারিশ অবশ্যই নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। আপনাদের যেটা আমি বারবার বলছিলাম যে আপনি যে মানে এনকোয়ারির পর আপনি যে আবার নতুন পাবেন তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তার কারণ মোটামুটি সবাইকে তো দিয়েছে। এবার এনকোয়ারির পর দেখা গেলো আপনার 3টে বাড়ি আছে, আপনি সেখানে ভুলভাল দিয়েছেন, এবার ভুল তথ্য দিয়েছেন যে আপনার ঘর আছে, বাড়ি আছে বা গাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে বা আপনি আয়কর দেন। তো এইসব যদি হয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, আপনার কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে যখন ফিল্ড ভেরিফিকেশন হবে তখন। তারপর দেখো, অফলাইন ফর্মে কিন্তু ডিজিটাইজেশন বা যাচাইকরণ, জনকল্যাণ শিবিরে এবং আগে প্রাপ্ত সমস্ত অফলাইন আবেদন দ্রুত ডিজিটাইজেশন করতে হবে। ইতিমধ্যে না করা থাকে প্রতিটি অফলাইন কেস খতিয়ে দেখে উপযুক্ত কিন্তু কারণসমূহ অনুদান ও বাতিলের সুপারিশ পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক। কোনো যোগ্য আবেদনকারী যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হন তা কিন্তু নিশ্চিত করতে হবে। নেক্সট দেখো, অভিযোগ আর দাবি নিষ্পত্তি যে পোর্টাল আছে, ন্যাশনাল ইনফরমেশন সেন্টার অর্থাৎ এনআইসি বিদ্যমান পোর্টালে একটি নতুন উইন্ডো বা সিস্টেম তৈরি করবে, যার মাধ্যমে আবেদনকারীরা যে কোনো দাবি, আপত্তি, ঠিক আছে, ক্লেমস অ্যান্ড অবজেকশন জমা দিতে পারবেন। পরবর্তীতে সেগুলোর সঠিক তদন্ত ও পোর্টালে আপলোড করা কিন্তু নিশ্চিত হবে। অর্থাৎ আপনি কিন্তু অভিযোগও করতে পারেন, কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলো, ঠিক আছে, হয়তো এই জিনিসগুলো কিন্তু আপনি কিন্তু পোর্টালে কিন্তু আপলোড করতে পারবেন। এখানে কিন্তু যেটা বলা হয়েছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার অর্থাৎ এনআইসি এটি কিন্তু পোর্টালটি তৈরি করবে। আরেকটি কথা দেখো, কাজের চূড়ান্ত সময়সীমা অর্থাৎ অফলাইন ফর্ম ডিজিটাইজেশন
সাময়িকভাবে বাতিল হওয়া কেসগুলো মাঠ পর্যায়ে তদন্ত এবং চূড়ান্ত সুপারিশ পোর্টালে আপলোড কিন্তু করতে হবে। প্রক্রিয়াটি আগামী 10 জুন তারিখের মধ্যে কিন্তু পজিটিভলি সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ চূড়ান্ত কাজের সময়সীমা যে 7 দিন সময় দেওয়া হয়েছে, এটি কিন্তু 10 জুলাইয়ের মধ্যে কিন্তু সম্পন্ন কিন্তু করতে হবে, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখুন, ব্যাংক ও আধার সংযোগ জটিলতা কিন্তু নিরসন, অর্থাৎ টাকা হস্তান্তরের ক্ষেত্রে ব্যাংক ও আধার সংক্রান্ত ত্রুটি বা পেমেন্ট ফেলিয়ারগুলি দেখা দিলে জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ করে সমস্যার সমাধান কিন্তু করতে হবে। এছাড়া নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তর এই বিষয়ে কিন্তু নোডাল ব্যাংকের সাথে কিন্তু রাজ্য স্তরে যোগাযোগ রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটিশটি, কারণ আমি কিন্তু বারবার বলে দিয়েছিলাম, অনেকে হয়তো ফেক জিনিস দিয়ে কিন্তু অনেকে কিন্তু আপলোড করেছে, তাদের কিন্তু বারবার বলে দিচ্ছি তারা কিন্তু টাকা পাবেন না। যদি ফিল্ড ভেরিফিকেশনে গিয়ে দেখা গেল আপনার 3টে রুম আছে বা এরকম কোনো তথ্য যদি তারা আপলোড করে, এবং করবেও, তার কারণ হচ্ছে গিয়ে এই সরকার কিন্তু কোনো জিরো টলারেন্স নীতিতে কিন্তু বিশ্বাসী, ঠিক আছে, এবং যারা কাজ করবে তারা কিন্তু স্বচ্ছতা রেখেই কাজ করবে। তো আপনারা কিন্তু নিশ্চিত হয়ে যান, যারা ভুল তথ্য দিয়েছেন, ধরুন আপনাদের বাড়ি 3টে ঘর আছে বা 4টে ঘর আছে, সেক্ষেত্রে দিয়েছেন আপনার একটা ঘর আছে, তো এই জিনিসগুলো যদি করে থাকেন এখন থেকেই সাবধান হয়ে যান, কারণ এখানে কিন্তু লেখাই ছিল। তারপর দেখুন, যোগ্য সুবিধাভোগী নিশ্চিতকরণ, মাননীয় প্রতিমন্ত্রী মতামত প্রকাশ করেন যে বিপুল সংখ্যক সুবিধাভোগী ইতিমধ্যে সুবিধা পেলেও তালিকাটি নিখুঁত করা প্রয়োজন। এই লাইনেই কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আছে যে সুবিধাভোগীরা ইতিমধ্যে সুবিধা পেলেও তালিকাটি কিন্তু নিখুঁত করা প্রয়োজন। কোনো যোগ্য আবেদনকারী যেন বাদ না পড়েন এবং কোনো মানে যেটা আসছে মানে অযোগ্য ব্যক্তি যেন তালিকায় স্থান না পায়, তার জন্য প্রতিটি ফর্মের কঠোর তদন্ত কিন্তু পোর্টালে আপলোড করতে হবে। এটি কিন্তু খুব একটিখানি গুরুত্বপূর্ণ কথা। এবং বিশেষ নির্দেশাবলী দেখুন, মাঠ পর্যায়ে তদন্ত পোর্টালে আপলোডের কাজ কিন্তু 5/7/2026 শুরু করে সম্পূর্ণ কাজটি শেষের তারিখ কিন্তু 10/7/2026 নির্দিষ্ট সময়সীমার মধ্যে, এবং পরবর্তী পর্যালোচনা বৈঠক কিন্তু পরের মাসের 8 তারিখ, 8 তারিখ বলছি কেন, 1 তারিখ, ঠিক আছে, আগস্ট মাসের 1 তারিখে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদের আমি বারবার বলে দিচ্ছি, যারা ফেক কিছু দিয়ে করেছেন, অর্থাৎ ফেক বলতে হয়তো সম্পূর্ণ তথ্য দেননি, ভুল তথ্য দিয়েছেন, তাদের জন্য কিন্তু সাবধানতা, যে তারা কিন্তু এরকম যদি করে থাকেন, যখন মাঠ পর্যায়ে ভেরিফিকেশন হবেন তারা কিন্তু প্রথমেই বাদ চলে যাবেন, এবং হয়তো এই মাসের টাকা হয়তো পেলেন, পরের মাসে না পেতে পারেন, বা পরের মাসে পেলেন তার পরের মাসে টাকা নাও পেতে পারেন, যেই মুহূর্তে কিন্তু ফিল্ড ভেরিফিকেশন হবে। যে আপনার হয়তো 4টে রুম আপনি দিয়েছেন, একটা রুম আপনার পাকা বাড়ি আপনি দিয়েছেন, কাঁচা বাড়ি, এই সমস্ত যদি আবার নতুন করে শুরু হয় এবং ভেরিফিকেশন শুরু হয়, তার কারণে অনেকে কিন্তু টাকা পায়নি, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো চালুও হবে এবং অনেকে কিন্তু বাদও পড়বে, এটি কিন্তু আসল কথা। এবং এই নিয়ে কিন্তু আরেকটা মিটিং কিন্তু 1 তারিখ রয়েছে পরের মাসের, ততদিন অবধি কিন্তু আমাদের দেখতে হবে কি টোটাল পরিবর্তন হচ্ছে কাজে এবং কি নতুন করে হয়। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং নিচের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিংক অতি অবশ্যই জয়েন করবেন।